This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH গানটা যার, তিনি আরও একটা গান গেয়েছিলেন, আমি চাই হিন্দু বাবার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই মানুষ বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। সমস্যা হচ্ছে মানুষ যখন মানুষ হয়ে ওঠে তখন তো আর মানুষকেই মানুষ বলে মনে করতে চায় না। কারণটা কি? আমাদের কি ধারণা জানেন? এর মেন কারণ হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। আগে ছিল না, কিন্তু মানুষ গড়ার কারখানায় দীর্ঘদিন তো মেনটেনেন্স হয়নি, দেখভালের অভাব। মেকানিকের হাজার হাজার শূন্য পদ রয়েছে, যারা যোগ্য তারা চাকরি পাননি, আর যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি টেকেনি, ফলে গোড়ায় গলদ। একটা মানুষ গড়ার কারখানার মেশিনে গোলমাল, সেটা কিন্তু আমরা ধরে ফেলেছি। TV9 বাংলা হাতে নাতে ধরেছে। স্কুল তো একটা অন্যরকম জায়গা, তাই না? স্কুল মানে সমবেত প্রার্থনা, স্কুল মানে জাতীয় ঐক্য শেখানোর জায়গা। সেখানে কালনার পূর্বস্থলীর ওই স্কুলটায় এই গানটার সঙ্গে সঙ্গে যে স্কুলটার ছবিগুলো দেখছিলেন, ভাবছিলেন তো এটা কেন দেখাচ্ছি, এর পেছনে কি আছে? শুধুই গান, ওই গানের মধ্যে দিয়ে আসল জিনিসটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার কথাগুলো বলি, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ওই ছবিগুলো আর ওই গানটা কীভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। কালনার পূর্বস্থলীর ওই স্কুলটায় জাতীয় ঐক্যের জায়গায় জাতের অনৈক্য শেখানো হচ্ছিল। মিড ডে মিলে হিন্দু পড়ুয়া আর মুসলিম পড়ুয়াদের বাজার, রান্না, বাসন, খাওয়া দাওয়া সব নাকি আলাদা। ভাবা যায়? একেবারে সেই বল্লাল সেনের সময়কার কৌলিন্য রক্ষার বন্দোবস্ত। এসবই তো চলছিল, হয়তো আরও চলতো যদি না TV9 বাংলার নজর পড়তো। দেখুন, আমরা গর্বিত এটা বলবো না, তবে আমরা সন্তুষ্ট, এটা তো মানতেই হবে। আমরা সন্তুষ্ট যে স্কুল থেকে এই কুপ্রথাটা আমরা তুলে দিতে পেরেছি। ভাবতে পারেন, ওই স্কুল বাড়িটা যেরকম আজকে এক হয়েছে, সেই স্কুল বাড়ির হাঁড়িটাও এক হয়ে গেছে আজ থেকে এই TV9 বাংলা খবরটা করেছে বলে। কিন্তু যদি না করতো, আলাদা থাকতো। স্কুল বাড়ি ভেতরে ভেদাভেদ, হাঁড়ি আলাদা, পড়ুয়ারা দুভাগে ভাগ, একদল হিন্দু একদল মুসলিম। এটাও আমাদের দেখতে হলো। পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুল, পড়ুয়ার সংখ্যা 72, তার মধ্যে 43 জন হিন্দু ও 29 জন মুসলিম পরিবারের, শিক্ষক শিক্ষিকা 4 জন। স্কুলে মিড ডে মিল রান্নার হেসেলে 2টি করে LPG ওভেন, তাতে আলাদা আলাদা রান্না হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীদের জন্য। হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীরা আলাদা জায়গায় বসে মিড ডে মিল খেত। হিন্দু পড়ুয়াদের মিড ডে মিল রান্না করতেন সোনালী মজুমদার, আর মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্না করতেন ধানু বিবি।
শুধু ওভেন নয়, হিন্দু ও মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্নার হাঁড়ি, হাতা, খুন্তি সবই আলাদা। মিড ডে মিল চালু হওয়ার 2-3 বছর পর থেকে এভাবেই হিন্দু ও মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না হচ্ছিল। এই স্কুলে মিড ডে মিলের যে বিভাজন তা কিন্তু ধর্মের ভিত্তিতে, এবং এই স্কুলে যে মিড ডে মিল রান্না হতো তার জন্য দুজন রাঁধুনি, দুই সম্প্রদায়ের রাঁধুনি, দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রান্না করতে। আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা আমার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন তাই তো, আর ওটা মুসলিম হয়ে রান্না করেন। থালা হাঁড়িও আলাদা ভাগ, কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলা যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। মিড ডে মিলে ধর্মের বিভেদ নিয়ে এলাকাবাসীর দাবি, উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোকে ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে, এটা তো 2-4 বছরে না, অন্তত 12-14 বছর আগেকার থেকে এইরকমভাবে চলে আসছে আমাদের। এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই প্রধান শিক্ষকের সাফাই, তিনি বিভেদ চান না। একই সুর এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামীর গলাতেও। তাহলে প্রশ্ন উঠছে, এতদিন তাঁরা কেন প্রতিবাদ করেননি? কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? আমরা ভালো দেখছি এবং ভালো লাগছেও না। তো এটা সারা পশ্চিমবাংলার বাচ্চাটা খুব খারাপ যাচ্ছে। তো ছোটো ছোটো বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? TV9 বাংলা এই খবর দেখানোর পরেই কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুলের হেসেলে হাঁড়ি এক হলো। সোনালী, ধানু একসঙ্গে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না করেন। এই মুহূর্তে আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো, এই যে মিড ডে মিলের যে রান্না হচ্ছে, আজ কিন্তু যে বিভেদ ছিল সেই বিভেদ একদম মুছে গিয়ে আজকে একত্রে রান্না করছে। দুই সম্প্রদায়, দুজন মিড ডে মিল কর্মী যারা রয়েছেন তারা এখানে রান্না করছে। অভিভাবকদের বোঝাতে তাদের নিয়ে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ। এতদিন ধরে যেটা চলছিল সেটাকে আমি চেঞ্জ করা, মানে আজকে আশা করছি চেঞ্জ হয়ে গেল। আজকের থেকে আগামীকাল থেকে যে একসাথেই রান্না হবে, কোনোভাবেই আলাদা করে রান্না করব না। গ্রাম্যভাবে করেছিল, যে কোনো মতভেদ কারণে সেটা মিটে গেছে। সপ্তাহে প্রশাসন হস্তক্ষেপ করেছে, আমরাও হস্তক্ষেপ করেছি। আগামী দিন থেকে রান্না এই জায়গাতেই হবে, সবাই খাবে। প্রত্যাশিতভাবেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষাবিদরা। এই রকম ধরনের বিভেদ থাকা ভীষণ অন্যায়, বিশেষ করে শিশু মনে এর একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে। শিক্ষা প্রাঙ্গণে এটা ঢোকা উচিত না। স্কুলের মধ্যে এই ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য জেলা স্কুল পরিদর্শক এবং বিডিওকে নির্দেশ দেন কালনার মহকুমা শাসক। কি মারাত্মক ঘটনা ঘটছিল একবার ভেবে দেখুন তো। এবং একদিন দুদিন না, ওই শুনলেন তো, অনেক দিন, তারা মনে হচ্ছে 10-12 বছর বলছেন তারা। অতটা না হলেও হয়তো, বা বলা যায় না, মানে একটা কতদিন ধরে মানুষের মধ্যে এইভাবে বিষ ঢুকিয়ে দেওয়ার কাজটা চলছে। কেউ খেয়াল করেন? আমরাও দোষী, বিশেষ করে আমি আজকে স্বীকার করে নিচ্ছি আমরাও দোষী। কারণ এটা যদি অনেক দিন ধরে চলে থাকে, এটা আমাদের খবর পাওয়াটা উচিত ছিল, আর অনেক আগে এটা আপনাদের দেখানো উচিত ছিল। তাহলে হয়তো এই জিনিসটা থামানো যেত আরও আগে। ভাবুন, ছোট ছোট বাচ্চাদের একদম ছোট্টবেলাতেই শিখিয়ে দেওয়া হচ্ছে যে তুমি হিন্দু, তুমি মুসলমান। হিন্দু আর মুসলমান একসঙ্গে বসে কখনো খেতে নেই। হিন্দু আর মুসলমানের রান্না সবসময় আলাদা আলাদা করতে হয়, শিখিয়ে দেওয়া হচ্ছে। কোথায় শেখানো হচ্ছে? যেখানে শেখানো হয়, স্কুল। বলুন তো, এই স্কুল থেকে যখন ওই জোনা 50 ছাত্র বেরোবে, তারা বড় হয়ে কীরকম মানুষ হবে? প্রশ্নটা ভুল করলাম। তারা আদৌ কি মানুষ হবে? হবে না, কোনোভাবেই হবে না। তারা হিন্দু হবে নয় মুসলিম হবে, এটা নিয়ে আমার কোনো সংশয় নেই। আর তাদেরকে এইভাবে হিন্দু আর মুসলিম করে দিল তাদের স্কুলের মিড ডে মিল ব্যবস্থা। কি ভাবছেন বাচ্চারা এই বিভাজনটায় খুশি? তারা বোঝে? অসম্ভব। মালদহের মোথাবাড়িতে যখন বড়রা দাঙ্গা করছে, তখন ছোটদের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অলিটোলাস প্রাইমারি স্কুলের সোলোমান শেখ আর সন্দীপ সাহা সেই উত্তাল সময়টায় আমাদের একটা অদ্ভুত শিক্ষা দিয়েছিল, জানেন তো। এবং শিক্ষাটা এইভাবে ওই খাওয়ার পাতেই তারা আমাদের দিয়েছিল। খাবারটাই তো শেষ কথা, তাই না? ওখান থেকে শিক্ষারও শুরু। আরও একটা স্কুল, আবার সেই খাবার থালা, কিন্তু শিক্ষাটা সম্পূর্ণ অন্য রকম, মানুষ করার শিক্ষা। দেখুন আপনারা।
নাম কি তোমার? কি নাম তোমার? নাম সুলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ, ভালো লাগছে? কোন স্কুলে পড়ো তোমরা? অলিটোলা প্রাইমারি স্কুল। ভেরি গুড। অনেকদিন আগে জানেন একটা লেখায় পড়েছিলাম, এই বাচ্চা এদের মনের মধ্যে কোনো মেঘ থাকে না। সন্দীপ আর সুলেমান এদের মনের মধ্যেও কোনো মেঘ নেই, কিন্তু যাদের মনের মধ্যে মেঘ রয়েছে, সন্দীপ আর সুলেমান এক পাতে খেলে তাদের কতটা সুবিধা কতটা অসুবিধে। কার সুবিধে? এরা যদি এক পাতে খায়, এই সমাজের সুবিধে। মালদার মুর্শিদাবাদের মতো জায়গায় তাহলে ওই দাঙ্গার আশঙ্কা কমবে। আর কার সুবিধে? এই দেশের সুবিধে। আসিম মুনির বা মোহাম্মদ ইউনুসের মতো কোনো প্রতিবেশী রাক্ষস তাহলে ধর্মের ভিত্তিতে এই দেশটাকে ভাগ করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। অসুবিধা কার? আমাদের রাজনৈতিক নেতাদের। কারণ ভোটের হিসেবটাই গুলিয়ে যাবে। তারা তো ভোট ব্যাংকটাকে যা তার ধর্মের ভিত্তিতে ভালোই ভাগ করে ফেলেছেন, একদম পারফেক্ট ভাগাভাগি। এবার সন্দীপ আর সুলেমান এক পাতে খেলে তাদের তো ভয়ানক অসুবিধা হওয়াটা একদম নিশ্চিত। কারণ তারা তো বসে বসে হিসেব করছেন, এদিকে 30%, এদিকে 70%-এর মধ্যে কতটা যেন এদিক থেকে ওদিকে শিফট করতে হবে, আর একটু কনসলিডেট একজোট করতে হবে। 5%, ওই 70-এর মধ্যেও 5 পাশে, ব্যাস অঙ্ক শেষ। এই অঙ্ক তো চলছে সারাক্ষণ। কিন্তু এরা এক পাতে খেলে সেই অঙ্ক তো চৌপাট, কারণ গোড়ার জায়গাটাতেই তো গণ্ডগোল। সেক্ষেত্রে সুলেমান আর সন্দীপের ভয়টাকে মাথায় রেখে ভোট দেবে না, আর সন্দীপকেও ওই সুলেমানের ভয় দেখিয়ে ঐক্যবদ্ধ করা যাবে না। তাহলে কি হবে বলুন তো? কি হবে? এই ভয়েতেই তো ছোটবেলাতেই হাঁড়িটা আলাদা করে দেওয়ার চেষ্টা। দেখুন, পাকিস্তানের ওই মাদ্রাসাগুলোতে ছোট্টবেলাতেই, ওই বাচ্চাবেলাতেই মগজ ধোলাই করে জঙ্গি বানিয়ে দেওয়া হয়। অস্ত্র আর বিস্ফোরকের ট্রেনিং দেওয়া হয়, খাতা পেন্সিলের বদলে হাতে ধরিয়ে দেওয়া হয় বন্দুক। ছোট্টবেলায় যে মানুষের মনের মধ্যে মেঘ থাকে না, সেখানে একটু একটু করে ফাঁকা জায়গাটায় সাদা সাদা সেই একটা কাগজের ওপর শয়তানের ছবি এঁকে দেওয়া হয়। আর পূর্বস্থলী স্কুলটা, সেখানেও তো যে কাজটা চলছিল প্রায় সেরকমই। কর্তৃপক্ষ বুঝতে পারেননি, ওই বাচ্চাগুলো তো সবার অজান্তেই আসলে মৌলবাদী হয়ে উঠছিল, সে যে ধর্মের মৌলবাদী হোক। এটা যদি করে থাকে, প্রথমত ঠিক করেনি, কেন করেছে জানা উচিত। এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের। আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো, মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। দেখুন, পশ্চিমবঙ্গে এই হিন্দু মুসলিম সমস্যা তৃণমূল কংগ্রেস সরকার যতক্ষণ থাকবে ততদিন আরও বাড়বে। এরা এটাই চাইছে, এবং আমরা বারবার বলছি, 1946-47 সালে অর্থাৎ প্রাক স্বাধীনতা সময় যে অবস্থা হয়েছিল সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। তো লজ্জার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাটা, আসল শিক্ষাটা দিয়ে, শিক্ষার কাঠামোটা তৈরি করি না। আপনি না ওই সত্যজিৎ বাবুর উদয়ন পণ্ডিতের মতো ওই প্রশ্ন, শিক্ষিত হলেই প্রশ্ন করবে। উদয়ন পণ্ডিত বলেছিলেন না, যারা বেশি পড়ে তারা বেশি বোঝে, আর তারা বেশি অবাধ্যতা করে, কথা না মানে। আপনি উদয়ন পণ্ডিতের মতো ব্যবহার করছেন। যে বাংলা সম্প্রীতির জন্য বিখ্যাত, সেই বাংলাতে হিন্দু মুসলিম বাচ্চাদের আলাদা করে রান্না কোনোদিন কল্পনা করেনি। বাংলা যাদের নামে খ্যাত, যাদের জন্য, তারাও যদি আজকে জীবিত থাকতেন, তারাও হতভম্ব হয়ে যেতেন। ওখানকার যারা স্কুল পরিদর্শক আছেন, যারা আছেন, প্রত্যেককে সাসপেন্ড করা দরকার, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার। যেটা কোন খেয়ালে এই ধরনের অপকর্মগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া দরকার। এটা যে করেছে সে অন্যায় করেছে, এটা বাংলার সাংস্কৃতিক নয়। আমরা চিরকালই দেখেছি সংগ্রাম আর সালিম এক টিফিনের দিয়ে ভাত খেয়ে একটা টিফিন ভাগ করে খেলেছে। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। যারা এটা করবার চেষ্টা করেছে তাদের উচিত
এডুকেশন ডিপার্টমেন্টের থেকে অ্যাকশন নেওয়া। তার কারণ আমিও ছোটবেলার থেকে এই পড়াশোনা করেছি, এটা আমার কাছে অত্যন্ত লজ্জার, কারণ বাংলায় এটা কখনো হয় না। দেখুন, অগ্নিমিত্রা পাল আসলেই হিন্দু মুসলিম ভেদাভেদ হচ্ছে দেখে বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাই উদয়ন পণ্ডিতের নামে একটু উদ্ধৃতিটা ভুল দিয়ে ফেলেছেন। আসলে ওটা হীরক রাজার বলা কথা। তো যাই হোক যে ব্যাপারটা হয়তো উত্তেজনার বশে হয়ে গেছে, কিন্তু এটার জন্য আলাদা করে বিজেপি বিধায়ককে শুলে চাপানোর কথা যেন ভাববেন না। কারণ উদ্ধৃতিটা যারই হোক, ওই স্কুলের পাদ ভাগাভাগির জন্য সব দলের রাজনীতিকই তো সমানভাবে দায়ী। এখন স্কুল কর্তৃপক্ষের ঘাড়ে সবাই দায় ঠেলছেন, কিন্তু তাতে তো কোনো লাভ নেই। এই ছাত্রদের মধ্যে হিন্দু মুসলিম ভাগাভাগি করে যে আলাদা বাজার, রান্না, রাঁধুনির ব্যবস্থা করার হ্যাপা অনেক, এটা তো খুব পরিষ্কার। কোনো স্কুল কর্তৃপক্ষ যেচে এই ঝামেলা নিতে চাইবে না। সুতরাং নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের চাপ দিয়েই কাজটা করানো হয়েছিল। এবার কারা করিয়েছিল, তখন কারা ছিল, কে দায়িত্ব নিয়ে করিয়েছিল, এখন একদম পেছনে ওই শুনলেন 10-12 বছর পেছনে খুঁজে বার করাটা খুব মুশকিল। কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত, এতে স্থানীয় মেরুকরণের রাজনীতির প্রভাবটা থাকতে বাধ্য। অভিভাবকরা ওই বলছিলেন, তারা ছিলেন, দুপক্ষেরই ছিলেন, মানে তারাই তাহলে চাপ দিয়ে এটা করে থাকতে পারেন। আবার বলছি, বাচ্চারা না হিন্দু মুসলিম বোঝে না, কিন্তু বাবা মায়েরা বিলক্ষণ বোঝে। তবে সব বাবা মাই বাচ্চাদের আসলে স্কুলে তো পড়তে পাঠান বলেই আমরা বিশ্বাস করি। বাচ্চা কোন পাতে খেলো তা নিয়ে কোনো বাবা মাই উদ্বিগ্ন হবেন না, যতক্ষণ না সেটা ওই স্বাস্থ্যকর এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে তৈরি করা হচ্ছে। এর বাইরে আর কারুর এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকে বলে তো মনে হয় না। যাদের মাথা ব্যথা রয়েছে তাদের মাথাতেই আসলে সমস্যা রয়েছে। যাদের উদ্বেগ রয়েছে তারা বাড়ির থেকে টিফিন দিয়ে স্কুলে পাঠাবেন, কিন্তু এই রকম ভাগাভাগির রেসিপি দিয়ে প্লিজ স্কুলে পাঠাবেন না। এই জাতের ভাগাভাগিটা ওটা রাজনীতিকরা করে থাকেন, তাদের থামানো সম্ভব কিনা জানি না, কিন্তু আপাতত অন্তত এটা বাকি সবাই মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন না। দেখুন, এই যে ভাগাভাগিটা দেখলেন, এটার ভেতরে নিশ্চিতভাবেই রাজনীতিও থাকতে পারে, জানেন তো। এখন সব ফাঁস হয়ে গেছে, তো তাই সবাই রাজা হরিশ্চন্দ্র সাজার ভান করছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এতে বাংলা ভাগের চক্রান্ত পর্যন্ত দেখেছেন, আর বিরোধী দল নেতা বলছেন হওয়াটাই উচিত না। কেন নয়? উনি তো কালীগঞ্জ বুথে হিন্দু মুসলিম ভাগের কথা বলেছেন। শতাধিক বুথে হিন্দু ভোট একজোট হয়েছে বলে সগর্বে বুক চাপড়েছেন। আর বিজেপি সর্বভারতীয় স্তরে হিসেব দিয়েছে মুসলিম বুথগুলোতে বিজেপি মোটেও ভোট পায়নি, আসলে ওখানে ফোকাস ছিল না। তার মানে ভোটারের ভাগাভাগি তো আপনারাই করেছেন, জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে করেছেন। সেরকমই তো স্কুল থেকেও ভাগাভাগি হচ্ছে, এতে তো তাদের খুশি হওয়ার কথা। অনেক পরে গিয়ে ভাগাভাগি করতে হচ্ছে না, গোড়াতেই ভাগাভাগি হয়ে যাচ্ছে। এবং একইভাবে এই সেম আনন্দ শাসক দলেরও হওয়ার কথা, কিন্তু এভাবে ভাগ করলে পরিণতিটা বুঝতে পারছেন যে কি হবে। সেনাবাহিনীতে যারা যাবে সেই অগ্নিবীররা কিন্তু ছোটোর থেকেই ঠিক এই রকম কারখানার থেকেই মগজ ধোলাই হয়ে বেরোবে। এগুলো তখন সব যন্তর মন্তর ঘর হয়ে যাবে। তখন ভবিষ্যতে সোফিয়া কুরেশি ভাববেন পাকিস্তানের বিরুদ্ধে কেন বলবো, ঝন্টু আলী শেখ ভাববেন হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে যে সন্ত্রাসবাদীরা মেরেছে তাদের মারতে গিয়ে কেন শহীদ হব। এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন? ভাবুন একবার। আমি দেশে শান্তি চাই, আমরা বর্ডারে আছি, আর যতদিন আমরা বর্ডার যে থাকবো দেশবাসী শান্তিতে থাকবে। আমি সৈনিক, আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম, বলতে পারেন ইন্ডিয়ান আর্মির ধর্ম, কোনো কাউরে দম আছে? ইন্ডিয়ান আর্মির ধর্ম হিন্দু মুসলিম শিখ ईसाई सब मिले আমরা বসে আছি বর্ডারে, আপনারা শান্তিতে থাকেন, এইটাই চাইবো। सबसे मेरा दायित्व जो है वो है देश की है। मेरा सर्वस्व हमेशा क्या है, मेरा देश है। सबसे पहले मेरा देश है, उसके बाद मेरा परिवार है। अंडरस्टूड? কত বড় একটা শিক্ষা দিয়ে গেলেন বলুন তো ঝন্টু আলী শেখের দাদা। তার এই বক্তব্যের মধ্যেই তো উত্তরটা লুকিয়ে রয়েছে। সেনার কোনো ধর্ম নেই, সেনার মধ্যে কোনো রাজনীতিও নেই। বা উল্টোভাবে দেখুন,
সেনায় যেহেতু রাজনীতি নেই, তাই সেনার কোনো ধর্ম নেই। রাজনীতি যদি থাকতো তাহলে ধর্মীয় বিভাজনটাও থাকতো, আর তাহলে পাকিস্তান এই উপমহাদেশের সব থেকে বড় দেশ হতো, আর ভারত টুকরো টুকরো হয়ে যেত। কারণ রাজনীতি শুধু ভাঙতে জানে। এই জগন্নাথের প্রসাদ বিলি দেখুন, সেটা নিয়েও তো মোটামুটি ভাঙাভাঙি হয়ে গেল। প্রসাদের আমি, প্রসাদের তুমি। প্রসাদ রাজনীতিও যে একটা রাজনীতি কোনোদিন ভাবতে পেরেছিলেন? এখন ভাবছেন, দেখছেন, দেখুন, আমরাও দেখছি। এই যে তৃণমূল কংগ্রেস যেভাবে দীঘার প্রসাদ বিলি করা হচ্ছে, তার মধ্যে রাজনীতি আছে, জনসংযোগ আছে। বাড়ি বাড়ি গিয়ে এলাকার জনপ্রতিনিধিরা, নেতারা তারা ওই প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন, পৌঁছে দিচ্ছেন। আর বিজেপি তারা কি করছে? তারা খুঁজছে এই প্রসাদটা কারা প্যাক করেছে, কারা বানিয়েছে, তারা হিন্দু না মুসলিম। মানে কি অসাধারণ একটা ধর্মীয় প্রেক্ষাপট, বাতাবরণ তৈরি করে ফেলা, তাই না? কিন্তু আসল প্রেক্ষাপটটা কারোর মাথায় আছে? থাকলে নিশ্চিতভাবেই এই জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এই সমস্ত ভাগাভাগির কথাগুলো, রাজনীতি করার কথাটা ভাবতেন না। দেখুন, রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথ কার দরজায় থামে জানেন? এই রাজনৈতিক নেতারা। যার দরজায় থামে তার নাম ভক্ত সালাবেগ, মুসলিম সুবেদারের ছেলে। অতীতে তার গল্প আপনাদের শুনিয়েছি, না বললেই নয়তে। যুদ্ধে আহত হয়ে মায়ের পরামর্শে কৃষ্ণ ভক্ত হয়ে গেছিলেন, আর সুস্থ হওয়ার পর বৃন্দাবনে বসে কৃষ্ণের ভজন লিখতেন। একবার রথযাত্রায় জগন্নাথ দর্শনের ইচ্ছে হলো, কিন্তু রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন, ফলে রথযাত্রায় ফিরতে পারেননি। উল্টো রথের দিন মন্দির থেকে 800 মিটার দূরে একটা মোড়ে জগন্নাথ দেবের রথ থেমে গেল। সালাবেগ এসে জগন্নাথ দর্শন করলেন, আর তারপর রথ চলতে শুরু করল। সেই জায়গাতেই নিজের মঠ বানিয়ে জগন্নাথের ভজন লিখতেন সালাবেগ। আর এখনও আজকের দিনেও জগন্নাথের রথ ওই সালাবেগের মঠের সামনে থেমে যায়। এবার ভাবুন তো, জগন্নাথ নিজে যদি মুসলিম ভক্তকে আপন করে নিতে পারেন, তাহলে জগন্নাথের প্রসাদ হিন্দু বানালেন না মুসলিম বানালেন, তাতে কার কি এসে যায়? যায় একদলের তো আসে, রাজনীতির এসে যায়। তাই রথের দিন পুরীর থেকে প্রসাদ আসছে বাংলায়। প্রসাদের মানে রকম ফের আর কি, প্রসাদ বনাম প্রসাদ, নতুন লড়াই দেখতে পাচ্ছি আমরা। জনসংযোগ হচ্ছে, রাজনীতি হচ্ছে, আর জগন্নাথ দেবের ভাগাভাগিও হয়ে যাচ্ছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আসবে পুরীর মহাপ্রসাদ, 5 দিন ধরে চলবে বিতরণ। শুভেন্দু অধিকারী বুক চাপড়ে বলছেন, সগর্বে বলছেন। আর তৃণমূল তারাও ওই দীঘার মন্দির থেকে চারপাশে যে জগন্নাথ দেবের প্রসাদ বিলি হচ্ছে, সেটার মাহাত্ম্য কত বেশি সেইটা বোঝাবে। আপনি আমরা প্রসাদ নিয়ে কী ভাববো? এটা জগন্নাথ দেবের প্রসাদ, নাকি এটা বিজেপির প্রসাদ, না এটা তৃণমূলের প্রসাদ? ভাবুন। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে, পায়ের তলায় মাটি নেই, তাই কাদায় আমি নাচি। আপনার সাথে ঝগড়া করার জন্যে আমি পুরীর পুরী মন্দির, দীঘা মন্দির নয়। কোনটা প্রসাদ? এটা মিষ্টি, গজা পেড়া মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। খুব দুঃখের সাথে একটা যখন নিজের আদর্শ নীতি কেউ ছেড়ে চলে যায় না, সে ডিপ্রেশনে ভোগে। দেখানোর চেষ্টা করে যে আমি সব কিছু ঠিক করছি, ভালোভাবে রয়েছি, বিরাট লিডার হয়ে গেছি, কিন্তু মেন্টালি ডিপ্রেশনে ভোগে। ইগোর জন্য একটা জায়গায় চলে গেলাম, বা সিবিআইডির থেকে বাঁচার জন্য একটা জায়গায় গেলাম, তারপর গিয়ে সেই যে ডিপ্রেশনে ভোগে, তার থেকে মাথাটা খারাপ হয়ে যায়। আরও অনেক কিছু হতে পারে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কনের রশি টানতেন, তিনি এবার দীঘায় গেছেন। অত ইস্কনের রশিকে ধরবেন? শুভেন্দু অধিকারী আছেন, তবে কলকাতায় নয়, মেচে দেয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে দেওয়া সব কিছুই তিনি সাদরে গ্রহণ করে নিতে তৈরি, নিজের করে নিতে তৈরি।
কিন্তু তিনি যেটা নিতে চান সেটাই তো আবার মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন না, মানে মুখ্যমন্ত্রীর চেয়ারটা। এবার তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কতটা বিচলিত হয়েছেন সেটা বলতে পারবো না, কারণ পোর খাওয়া রাজনীতিক তিনি জানেন চেয়ার একবার যদি কারুর হয় তাহলে সবাই তাকে টেনে নামানোরই চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেটা নিয়ে মাথা ঘামানোর খুব বেশি দরকার নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেজায় চটেছেন এটা বুঝতে পারছি। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী নাকি দাদার থেকে দাদু হয়ে যাবেন, কিন্তু বাংলায় তৃণমূল মানুষের মন থেকে সরবে না। আর আগামী বছর বিজেপি 50-এর নিচে, মানে আসন সংখ্যা ওই বিধানসভায় 50-এর নিচে নাকি নেমে যাবে বলে ভবিষ্যৎবাণী করেছেন অভিষেক। এটা শুনছিলাম আর এটা ভাবছিলাম ভোট আসছে তো আবার এবার কিন্তু আমরা প্রচুর ভবিষ্যৎবাণী শুনতে পাবো। অভিষেক হয়তো তাহারই খুঁটি পুজো করে দিলেন। বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না, মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখুক, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পর 2026-এর 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালোয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে। আমি বিজেপির নেতাদের বলি কি দরকার এসব করার, তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এ নির্বাচন, আবার তো 29-এ নির্বাচন লোকসভা, 4 বছর রয়েছে। 4 বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি এই যে ব্যবধান, 1 ভোট হলেও ব্যবধান বাড়াবো, মানুষের উপর আমার আস্থা রয়েছে। আগে কোর্ট সামলাক, অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে ওটা সামলাক। আমার কাছে ডায়মন্ড হারবারের যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে। আমি 500 বুথের ভিডিও দিয়ে দেবো, আমার কাছে আছে। ওর পিসি যেমন বলছে ও সেরকম বলছে। ঝাড়ে কি বাঁশ আলাদা হয়নি? সরল ঝাড়ে সরল বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ, যেমন ঝাড় তেমন বাঁশ, পিসি যেমন ভাইপো তেমন। আপনাদের কথা দিচ্ছি 2026-এর ভোট, 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবেন এটাই তো স্বাভাবিক। রাজনীতির বাইরেও দুজনের একটা শত্রুতা রয়েছে, সেটা সে মানুন চাই না মানুন, আছে তো বটে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ সুকান্ত মজুমদারকে আক্রমণ করতে গেলেন কেন? তার সঙ্গে তো সুকান্ত মজুমদারের তেমন শত্রুতা নেই। অবশ্য রাজনীতিতেও বলা যায় না কখন কার কে শত্রু হয়ে যান, আর রাজনীতিতে ওই প্রতিপক্ষকে আক্রমণ করাটাই তো নিয়ম। কখন নিয়ম? যখন সেই প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তার কথা যখন মানুষ শুনতে শুরু করে। তার মানে কোথাও গিয়ে কি সুকান্ত মজুমদার ইদানিং নিজের পরিবর্তিত রূপ নিয়ে, নিজের ধরন ধারণ বদলে যে নড়াচড়া করছেন, যে কথাবার্তা বলছেন, সেটা অভিষেকের নজর কেড়েছে? সেই জন্যই তিনি শুরুতেই শত্রুকে আঘাত করার চিন্তা করলেন। আর এর বাইরে আর একটাই কারণ থাকতে পারে আঘাত করার, যখন নিজেকে কিছু প্রমাণ করার জন্য কাউকে আক্রমণ করার প্রয়োজন হয়। দীর্ঘদিন অন্তরালে থাকার পর নেতাজি রোডের সভায় হঠাৎ অভিষেক বলেছিলেন তিনি বেঈমান নন। তারপর অপারেশন সিন্দুরের যৌক্তিকতা প্রমাণে দেশের প্রতিনিধি হয়ে দেশে দেশে গেছিলেন, মনোগ্রাহী বক্তব্য রেখেছেন বিভিন্ন দেশে, দেশ জোড়া সুখ্যাতি হয়েছে। ফিরে এসেই হঠাৎ করে পাহেলগাঁওয়ের জঙ্গি হানা নিয়ে 5টা প্রশ্ন করেছেন। 5 নম্বর প্রশ্নটা তার নিজেরই বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে, যেটা শুনে তার বিদেশ সফরের টিম লিডার বলেছেন কেন্দ্রীয় সরকারের প্রশংসা তো অভিষেকই সব থেকে বেশি করেছে। আচ্ছা, অভিষেকের এখনও কি মনের মধ্যে এটা রয়েছে যে তিনি যেটা বলেছিলেন ওই ভারতের হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সংসদীয় দলের হয়ে
তাতে তার বক্তব্য, তার অবস্থান এসব নিয়ে কারুর মনে এখনও কিছু না কিছু সংশয় থেকেও যেতে পারে। তাই জন্যই কি তিনি তার বক্তব্য বা আক্রমণের লক্ষ্যটা আস্তে আস্তে করে ক্রমাগত ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন। ওই জন্যই ওই যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সুকান্ত মজুমদার একদিকে যেরকম এখানে বিজেপির রাজ্য সভাপতি, তেমনি তিনি তো মোদির মন্ত্রী পরিষদের সদস্য। জোড়া কারণ এটা অনেকটা না ওই মার্কিন সেনাঘাঁটিতে ইরানের মিসাইল হামলা হয়ে গেল, এটাই মনে হচ্ছে। জানেন তো কিরম সব বলে কয়ে হামলা, এটা মনে হচ্ছে না আপনাদের? বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার ৯,০০০ ভোটে জিতেছে। সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে। আপনি যদি 50 বছর রাজনীতি করেন আর আপনি যদি 10টা নির্বাচন লড়েন, 10টা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার 7,10,০০০-এর ব্যবধান হবে না ডায়মন্ড হারবারের মানুষ সময় একবারে জিতিয়ে। দেখুন, রাজনীতিতে এত সেটিংয়ের খেলা চলে যে একদিন একটা সময় আসবে, জানেন তো, যখন মানুষ এই রাজনীতিতেই বিশ্বাসটা হারিয়ে ফেলবে। এখন তো মানুষ বলছে এই কালীগঞ্জ উপনির্বাচনে যে সেটিং হয়নি তার কি গ্যারান্টি? বিজেপি তো মুসলিম এলাকায় প্রচারই করেননি, বলেছেন তো, শুভেন্দু অধিকারী বলেছেন তারা 100টা হিন্দু বুথে শুধু প্রচার করেছেন। তার মানে তৃণমূলকে এই বিধানসভা আসনটায়, উপনির্বাচনটায় ওয়াক ওভার দেওয়া হয়েছে বলে যদি কারোর মনে হয়, তাকে দোষ দেওয়া যাবে? আর যদি হিন্দু ভোটই লক্ষ্য হয়, যদি হিন্দু ভোট একত্রিত করাই লক্ষ্য হয়, তাহলে তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতেও সেখানে তো প্রচারটা চালানো উচিত ছিল, কারণ ওখানেও তো কয়েক ঘর হিন্দু বাস করে। আর এই যে উত্তরপ্রদেশের নির্বাচনের সময় থেকে বিজেপির নেতারা বলছিলেন যে তাদের সুশাসনের প্রভাব বা সুফল মুসলিমরাও পেয়েছেন, তাই বহু মুসলিম অধ্যুষিত কেন্দ্রে উত্তরপ্রদেশে তারা জয় পেয়েছেন। ভালো কাজের সেই প্রচারটা তো এখানেও তারা করতে পারতেন, করলেন না কেন? গেলেন না কেন ওখানে বিজেপি নেতারা? এটাই তো তারা লোকের মনে সন্দেহ তৈরি করে দেওয়ার একটা রাস্তা খুলে দিলেন। হতে পারে এটা নেতাদের স্ট্র্যাটেজি, কিন্তু নেতারা যতই হিসেব নিকেশ করুন, একটা হিসেব তো তারা কখনো মেলাতে পারবেন না। কেন 9 বছরের তামান্না খাতুনকে বোমার আঘাতে মরতে হলো? এই হিসেবগুলো কখনো মেলে না, জানেন তো। বাবা মা তাদের বুকের ক্ষত তো এখনও শুকোয়নি, ঠিক যেরকম তমন্নার বুকে এই বোমার আঘাতে ক্ষত তৈরি হয়েছিল, রক্তক্ষরণে মৃত্যু হয়েছিল। আজকে সব ময়নাতদন্তে জানা যাচ্ছে। ভাবুন তো, একরত্তি ফুলের মতো মেয়েটা কি অন্যায় করেছিল, রাজনৈতিক উল্লাস তাকে লাশ বানিয়ে দিল। দেবরার বিধায়ক হুমায়ুন কবির গেছিলেন টাকা দিতে, প্রাণের বদলে টাকা তামান্নার মা ফিরিয়ে দিয়েছেন। মনে পড়ে যাচ্ছিল, আপনাদেরও মনে পড়ছে নিশ্চয়ই। তিলোত্তমার বাবা মা কলকাতার এক পুলিশ কর্তার বিরুদ্ধে এইভাবেই টাকা দেওয়ার অভিযোগ তুলেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন। জাফরাবাগে ওয়াকফ আগ্রাসীদের হাতে নিহত বাবা মায়ের পরিবার সরকারের অনুদান নেয়নি। এবার শাসক দলের বিধায়কের টাকা ফেরালেন তামান্না খাতুনের মা। একটা কথা মনে হচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্যে মানুষ বার্তা দিচ্ছে, এটা বুঝিয়ে দিতে চেষ্টা করছে টাকা দিয়ে সব কিছুর ক্ষতিপূরণ হয় না। কিসের জন্য এইরকম ছোট আমাকে বললেন না? আমার কিন্তু আমি আমার বাড়ি আছে, আমার কেউ নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক, আমি ওর পরিচয়ে আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। ঠিক আছে, সবই বুঝলাম। এইখানে আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল? একবার আসেনি। কি করি, ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়।
যে মা যা হয়েছে মা একবার যে দুঃখ জানাইতেছে নি দুনিয়া কাইতে যাইছে তার কানে পৌঁছাইছে না তার জন্য যে আমার মেয়ে চলে গেল সে আসতে পারবে না তার আসার ক্ষমতা নাই সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয় আজ গাওয়াল আমার বেরিয়েছে আমাদের এই হইতে তাহলে এখনো সেই মনটা আছে ওই জন্য আমি আপনাকে বলে দিচ্ছি জুতো মেরে তারাইনি কিসের বিধায়ক শিশুদের প্রাণ নিয়ে বোমাবাজদের নিয়ে তোলাবাজদের নিয়ে ইলেকশন কমিশনের উচিত তার সার্টিফিকেট না দেওয়া অপদার্থ ইলেকশন কমিশন অপদার্থ এসপি অপদার্থ পুলিশ মন্ত্রী তার জন্য তামান্না প্রাণ গিয়েছে আর মমতা ব্যানার্জি মনে করেন তৃণমূল মনে করে টাকা দিয়ে সব হয়ে যাবে যেমন বিজেপি তেমন তৃণমূল টাকা দিয়ে ডেড বডি কেন ঠিকই করেছে আমি তার মাকে বলি সত্যিকালে সাহসিনী মহিলা বেগম রোকেয়ার মতো এই রকম মহিলা আছে এদের দরকার আছে একটা দৃশ্যকল্প তৈরি হলো জানেন তো আমি দেখছিলাম আর ভাবছিলাম হুমায়ুন কবিরকে তার রাজনৈতিক পরিচয়টা ঝেড়ে ফেলতে হচ্ছিল তিনি বুঝতে পারছিলেন মানুষের কাছে রাজনৈতিক একটা পরিচয় নিয়ে হাজির হওয়াটা এখন কিন্তু নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া একটা ভয়ঙ্কর লজ্জাজনক পরিচয় হয়ে যাচ্ছে এই রাজনীতিক হওয়াটা ওই জন্যই বলছিলেন যে আমি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে টাকা দিতে এসেছি তিনি শাসক দলের বিধায়ক তিনি বলতেই পারতেন এসছি আমি আমার তরফ থেকে দিচ্ছি আমি এই পরিচয় নিয়ে এসেছি আমরা রাজনীতিক আমরা মানুষের পাশে থাকি সেই জন্যই মানুষের পাশে থাকতে এসেছি বলতে পারেননি কারণ এই কথাগুলো তারা ভবিষ্যতে আবার বলবেন অতীতেও বলেছেন কিন্তু মানুষ বোধহয় বিশ্বাস করছে না মোহাম্মদ সেলিম এখানে বসে নিজের পছন্দ মতো তোপ তো দেগে দিলেন কিন্তু তিনিও তো ওখানে গেলে ওই রাজনীতিক হিসেবেই যেতেন জাননি কি সেই জন্যে যে মানুষজন অ্যাকসেপ্ট করবে না দেখুন মানুষের ওপর বিশ্বাস হারানো না পাপ সভ্যতার সংকট প্রবন্ধে কবিগুরুর ওই অমর উক্তিটা বারবার মনে পড়ছে কবি সংকটটা দেখেছিলেন পাশ্চাত্যে আজ তিনি বেঁচে থাকলে এই উপমহাদেশের সংকটটাও প্রত্যক্ষ করতে পারতেন হয়তো ঘরে দেখছেন ঘরের বাইরেও রয়েছে প্রতিবেশী রাষ্ট্র সেখানেও রয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখনও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা ওদেশের মৌলবাদী স্বরগুলো মাঝে মধ্যেই ওই জাতীয় সঙ্গীতটা বদলে ফেলার ডাক দেয় কিন্তু এখনও টিকে আছে সেটা কিন্তু কবির সোনার বাংলা ওটা শুধু নামে বাকিটা পুরোপুরি সংকটে দেখুন ওই মানুষের ওপর বিশ্বাস না হারাতে বলেছিলেন যিনি সেই রবীন্দ্রনাথের প্রতি আদৌ কি বিশ্বাস বজায় রাখছে বাংলাদেশ রাখলে কতটা তার বাড়িটাও তো ওখানকার তার যে বাড়ি মিউজিয়াম সেগুলো তো হামলার মুখে পড়েছিল কদিন আগে আর শুধু কি রবীন্দ্রনাথ জাতীয় কবি নজরুলকেও তো রেয়াত করছেন ওই বাংলাদেশিরা যারা নিজেদেরকে জাতীয় কবি নিজেদের জাতীয় সঙ্গীতকার কারোর প্রতি বিশ্বাস ভরসা রাখে না তারা কিভাবে তাদের দেশে সংখ্যালঘুদের বিশ্বাস করাবে বা বিশ্বাস করবে তাই বাংলাদেশে সংখ্যালঘুরা বারবার অত্যাচারিত হচ্ছে এটাই বাস্তব কিন্তু আমাদের দেশে ওপরের উগ্রতা রাজ কি আমাদের এখানেও পৌঁছে যাচ্ছে অবিশ্বাস সন্দেহগুলো কি আমাদের মধ্যেও জাঁকিয়ে বসছে ভাবতে হচ্ছে তো ওদের মতোই আমাদেরও তো জাতীয় সঙ্গীত কবিগুরুর লেখা কিন্তু বাংলাদেশের মতো ভঙ্গুর নয় আমাদের বিশ্বাস এটা আমাদের বিশ্বাস বাস্তব ভাবা উচিত কিন্তু দেখুন অদ্ভুত অদ্ভুত কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে হ্যাঁ আমরা নিজেরা বুঝে উঠতে পারছি না যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল খুব ঠান্ডা মাথায় বিচার করাটা জরুরি হয়ে যাচ্ছে তার কারণ ওই শুরুতে যেটা দেখিয়েছিলাম একদম গোড়ার থেকে না সব আমাদের বিশ্বাসগুলো বিচার বুদ্ধিগুলো গুলিয়ে দেওয়ার একটা অসাধারণ প্রচেষ্টা শুরু হয়েছে খুব খুব স্কিলফুল প্রচেষ্টা যাচ্ছে গুলিয়ে এই যে জাতীয় সঙ্গীতের কথা বলছি জাতীয় সঙ্গীত না জানাটা যে কোনো দেশবাসীর পক্ষে অন্যায় বলা যাবে জাতীয় সঙ্গীত পুরোটা বলতে না পারাটা সেটা আইনের চোখে কি অন্যায় এই প্রশ্নটাকে তুলেছেন জানেন আজ প্রশ্নটা তুলে দিয়েছেন পুশব্যাক হয়ে ফেরত আসা এক পরিযায়ী শ্রমিক
কে বাংলাদেশি আর কে ভারতীয় এটা খুঁজতে গিয়ে নাকি জাতীয় সঙ্গীত গাইতে বলা হচ্ছে। পুরোটা না গাইতে পারলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের। ভাবতে পারছেন অভিযোগটা কতটা গুরুতর? মহারাষ্ট্রে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের এইভাবেই ধরা হয়েছে এবং তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে ওই জাতীয় সঙ্গীত গাইতে বলে। যদি এটাই পরিচয় হয়ে থাকে, এটাই যদি একমাত্র পাসপোর্ট হয়ে থাকে দেশে থাকার, তাহলে অনেক লোক নিশ্চিত করে বলতে পারি তারা এই দেশের নাগরিক হওয়ার অধিকার হারিয়ে ফেলেছে। মহারাষ্ট্রে ওই বাঙালি পরিযায়ী শ্রমিকদের এই জাতীয় সঙ্গীত গাইতে না পারার অপরাধে বাংলাদেশি বলে চিহ্নিত করে খেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ। পুশব্যাক। তাদের আত্মীয় স্বজন অনেক চেষ্টা করে বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করে সেগুলোকে দিয়ে অবশেষে তারা সক্ষম হয়েছেন এটা প্রমাণ করতে যে না এরা ভারতীয়। তারপর তাদের কোচবিহার সীমান্ত দিয়ে ফেরানো হয়েছে। আর ফেরার পর যখন তারা এই প্রশ্নগুলো ছুঁড়ে দিচ্ছেন তখন বিশ্বাস করুন জবাব দিতে গিয়ে নিজেরা চরম লজ্জায় পড়ছি, অস্বস্তিতে পড়ছি। ঠিক তো, সমস্ত দেশের নাগরিকের জাতীয় সঙ্গীত জানাটা উচিত। কোথা থেকে শিখবেন? আপনি আমি কোথা থেকে শিখেছি? স্কুল থেকে, তাই না? ছোটোর থেকেই স্কুলে জাতীয় সঙ্গীতের প্রার্থনা হয়, ওখানেই জাতীয় সঙ্গীত সবার মুখস্থ হয়ে যায়। কিন্তু সবাইকে কি আমরা স্কুলে নিয়ে যেতে পেরেছি? সবাইকে কি আমরা স্কুলের দরজা পর্যন্ত টেনে নিয়ে যেতে পেরেছি যারা স্কুলেই যায়নি? এই পরিযায়ী শ্রমিকদের অনেকেই তো নিরক্ষর, তাদের পক্ষে সম্ভব জাতীয় সঙ্গীত গাওয়া? এখানেই তো প্রশ্নটা। নিজেদের ব্যর্থতাকে আমরা এইভাবে আর কতদিন আড়াল করব বলুন তো? আর কেনই বা স্রেফ জাতীয় সঙ্গীত মুখস্থ করতে পারা না পারার ওপর নাগরিকত্ব নির্ভর করবে? আইন কি তাই বলছে? পেহেলগাঁওতে হিন্দু বেছে বেছে খুন করেছিল ওই পাকিস্তানি জঙ্গিরা। ওই পর্যটকদের কলমা পড়তে বলা হয়েছিল, যারা পড়তে পারেনি তারা হিন্দু। সোজা সাপটা বিভাজন। এভাবেই হিন্দুদের চিহ্নিত করেছিল জঙ্গিরা। ওটা তো জঙ্গিদের কাজ। বাংলাদেশেও তো শাঁখা সিঁদুর হাতে দেখলেই অত্যাচার করার অভিযোগ উঠছে প্রায়। এগুলো উগ্র ধর্মান্ধ মৌলবাদীদের কাজ। কিন্তু আমাদের দেশ তো সহনশীল। তাহলে এইভাবে কেন স্রেফ জাতীয় সঙ্গীত পুরোটা বলতে পারাটাই দেশের নাগরিকের একমাত্র পরিচয় হচ্ছে? কারা মাথার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছে এরকম মেড ইজিগুলো, যার মাধ্যমে শুধুমাত্র বাংলার লোকেদেরই বিভিন্ন প্রান্তে এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? আমাকে বলেছিল, কিন্তু আমি হালকা বলেছিলাম, আমি মূর্খ মানুষ, পড়াশোনা জানি না। মেহবুব শেখ মুর্শিদাবাদের ভগবানগোলার পরিযায়ী শ্রমিক, নিরক্ষর, তাই জাতীয় সঙ্গীত পুরোপুরি গাইতে পারেননি। আর সেই কারণেই চোকাতে হয়েছে বড় মূল্য। হালকা বলে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর ওই থানা থেকে আমাকে বাগডাঙ্গা পেঠে দিলে এয়ারপোর্টে হাত বেঁধে ছিল। 9,000 টাকা তাও নিয়ে নিয়েছে। আমরা রাস্তা পাইনি, রাস্তা না পাওয়াতে আর এক জায়গাতে পেয়েছিলাম। তো ওখানে আমরা জঙ্গলের মধ্যে অনেক দিন ধরে ওখানে অনেকক্ষণ ধরে বসছিলাম না। বিএসএফরা বহুত মারধর করেছে, পুরো আমার এগুলা কালো দাগ পড়ে আছে। মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন মেহবুবরা। বাংলাদেশি ধরপাকড়ের সময় এই বাঙালি শ্রমিকদেরও তুলে নিয়ে যায় মহারাষ্ট্রের পুলিশ। অভিযোগ, নথি দেখালেও বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। তারপর কোচবিহারের মেকলিগঞ্জ সীমান্ত দিয়ে সোজা বাংলাদেশে পুশব্যাক। শেষমেশ বাঙালি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনলো সরকার। দিন 10 আগেও মুর্শিদাবাদের বেলডাঙ্গা, হরিহরপাড়া ও ভগবানগোলার 3 পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হয়। বাংলাদেশি সন্দেহে বর্ধমান, উত্তর 24 পরগনার পরিযায়ী শ্রমিকদেরও পুশব্যাক করার অভিযোগ। বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে সীমান্ত থেকে। মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, রাজস্থান, দিল্লিতেও বাঙালিদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। উত্তর দিনাজপুরের ইটাহারের শ্রমিকদেরও বাংলা বলার কারণে আটক করার অভিযোগ উঠেছে। আজকে আমার কাছে খবর এসে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দী করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। শুধু মহারাষ্ট্র, রাজস্থান বা গুজরাতি নয়, দিল্লিতে বসবাসকারী বাঙালি শ্রমিকদেরও হেনস্থার অভিযোগ।
হ্যাঁ, ভোটের আগে কিছুদিন চলছিল, সার্ভে চলছিল, লাগাতার সার্ভে চলছিল দিল্লি সরকার তরফ থেকে। বাঙালি বাংলা ভাষা বলতেই বাংলাদেশি, বাংলা বললে টার্গেট। বাংলা বলেই টার্গেট? বাঙালি ও বাংলাদেশির তফাৎ বোঝা যাচ্ছে না কেন? দিল্লি নিবাসী বাঙালি শ্রমিকরা গত 3 দশক ধরেই রাজধানীতে রয়েছেন, প্রতিবার ভোটও দেন, তারপরেও কেন বাংলাদেশি খোঁজার নামে এমন হেনস্থা? দেখুন, পহেলগাঁও হামলার পর নতুন করে বাংলাদেশি চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক, যদিও তার আগের থেকেই চলছিল এই প্রক্রিয়াটা, বিশেষ করে ওই গত বছর বাংলাদেশে জুলাই আন্দোলনের পর। তখন থেকেই এই বাংলাদেশি খোঁজার প্রক্রিয়াটা বেশ গতি পেয়ে গেছিল। দিল্লি পুলিশ সূত্রের খবর হচ্ছে যে জানুয়ারির থেকে গত 6 মাসে শুধুমাত্র রাজধানী থেকেই 700 জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এই 700 জন বাংলাদেশির মধ্যে 470 জনকেই পুশব্যাক করা হচ্ছে ওই পহেলগাঁও হামলার পর। এই বাংলাদেশিরা বেশিরভাগই কোথা থেকে ঢুকেছিল? বাংলা সীমান্ত দিয়ে। কিন্তু সবটাই কি কাটা তারহীন সীমান্ত দিয়ে? সব অনুপ্রবেশই কি সীমান্তরক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে? দেখুন, বর্ডার সুরক্ষার দায়িত্বে যেরকম বিএসএফ রয়েছে, তেমনি বর্ডার পেরিয়ে বাংলায় আসা যারা ওই অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করার দায়টা তো রাজ্য প্রশাসনের। সেই দায় বা দায়িত্ব যে যথাযথভাবে পালন করা হয়নি সেটা তো প্রমাণ করে দিয়েছে ওই কাকদ্বীপের নিউটন দাস, জলঙ্গির আগুন মণ্ডল, রশিদাবাদের লাভলি খাতুন বা বনগাঁর আলোরানী দাসেরা। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সীমান্ত পেরিয়ে এপারে এসে তৃণমূলের মদতে কেউ ভোটাধিকার পেয়েছেন, তো কেউ আবার ভোটে দাঁড়িয়ে গেছেন। আর এখানেই বাঙালি আর বাংলাদেশি গুলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওই এতক্ষণ ধরে যে দেখালাম কেন বাঙালিরা, বাংলাভাষীরা এই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রশ্নের মুখে পড়ছে, কেন তাদের সঙ্গে মানে বাংলা বলে যে এখানে একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, সেখানে যে লোকে বাঙালি তারা যে বাংলা ভাষায় কথা বলে, এই সহজ সত্যটা দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ বা মানুষজন কেন গুলিয়ে ফেলছে? ভাবছে বাংলা ভাষায় একমাত্র ওই ভিন দেশের বাংলাদেশিরাই কথা বলে। তার কারণ এটা, এই দায়টা অস্বীকার করতে পারবো? খেয়াল করে দেখুন, একদিকে বাঙালি আর একদিকে মুসলিম, একদিকে বাঙালি অস্মিতা আর একদিকে ধর্মীয় মেরুকরণ। ঠিক কোন কারণে বাঙালিকে আজ সন্দেহের চোখে দেখা হচ্ছে? মুখ্যমন্ত্রী গতকালও ব্যাপারটা নিয়ে সরব হয়েছেন, তবে খেয়াল করে দেখুন সরকারের অভিযোগ কেবলই বাঙালি অস্মিতা নিয়ে, বাঙালিদের হয়রানি নিয়ে। অনুপ্রবেশ আর ধরপাকড়ের চ্যাপ্টারে শাসক কিন্তু ধর্মটাকে আনছে না। আর বিজেপি, তাদের টার্গেট তো ফিক্সড। সংখ্যালঘু ভোট ব্যাংকের কারণেই তৃণমূল অনুপ্রবেশে মদত দিচ্ছে বলে একদম সরাসরি এবং একটাই অভিযোগ বিজেপির, ওখান থেকে সরছে না। বিজেপি বলার চেষ্টা করছে যে বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশের কারণেই পশ্চিমবঙ্গের বাঙালিরা সন্দেহের নজরে দেখা হচ্ছে তাদের। তাতে আরেকটা প্রশ্ন উঠবে, নথি খতিয়ে দেখার পরেও, বাড়ির ঠিকানায় খোঁজ নেওয়ার পরেও কেন বাঙালিদের ভিন রাজ্যে পাকড়াও করা হচ্ছে? কেন সব নথি দেখার পরেও পুশব্যাক করা হচ্ছে? কোনো বাঙালি যেমন দেশের সুরক্ষায় নিজের নাগরিকত্বের পরিচয়টা দিতে বাধ্য, তেমনি কোনো বাঙালিকে ওই বাংলাদেশি বলে দাগাতে গেলে সংশ্লিষ্ট পুলিশেরও তো প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে। মহারাষ্ট্র বা দিল্লির পুলিশ যদি ভুল করে একজন বাঙালিকেও, মানে আমাদের এখানকার নাগরিককেও বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার দায়টা কিন্তু রাষ্ট্রের। এপারে এসে বহাল তবিয়তে থাকাটা যদি বাংলার পুলিশের দায় হয়, তাহলে বৈধ বাঙালিকে পুশব্যাক করলে তার দায়টা কিন্তু ভিন রাজ্যের পুলিশকে নিতে হবে। এগুলো নিয়ে কিন্তু কোনো রকম মনের মধ্যে সন্দেহ থাকার কোনো জায়গা নেই। যাদের মনে সন্দেহ আছে তারা কিন্তু আমাদের দেশের একত্রিত হয়ে থাকার, ঐক্যবদ্ধ হয়ে থাকার আসল জায়গাটাতেই আঘাত করছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ানদের পাসপোর্ট, ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। এই বিড়ম্বনার
করতে হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির নিজে। এই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গরাজ্য তৈরি করবার জন্য যে অনুপ্রবেশের সমস্যা, রোহিঙ্গাদের ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা, এর কারণেই কিন্তু আপনি বাঙালি হলে, আপনার ধর্ম কি ভারতীয় বাঙালি হলেও আপনাকে অন্য রাজ্যে গিয়ে এই ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এর জবাবদাহি তো আসলে মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হবে। যাক, একটা ব্যাপারে অন্তত শাসক বিরোধী সবাই একমত, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। সবাই মানছেন বাঙালির বিড়ম্বনা এই ব্যাপারটাকে, মানে বিড়ম্বনাটা হচ্ছে বাঙালিরই হচ্ছে, কিন্তু বিড়ম্বনার দায়টা কার সেটাতে কেউ কোনো ঐক্যমতে পৌঁছতে পারছেন না। কারণ এই ব্যাপারে সবার একমত হতে গেলে অনুপ্রবেশ সমস্যাটাই তো ভ্যানিশ হয়ে যেত, আর সেটা ভ্যানিশ হলে রাজনীতি বিড়ম্বনায় পড়ে যেত। পৃথিবী কল্যাণে যাক, আপনার আমার নিরাপত্তা চুলো হয়ে যাক, ওই রাজনীতিকে কখনো বিড়ম্বনায় ফেলতে দেওয়া যাবে না। রাজনীতির জায়গায় থাকুক, সেটা থাকুক, কিন্তু প্রশাসনে তো অন্তত এই ঐক্যমতটা খুব জরুরি। দেশের গোয়েন্দা সংস্থার ভিন রাজ্যের পুলিশ বা আমাদের রাজ্যের পুলিশ বা আমাদের গোয়েন্দা সংস্থা, এদের সবাইকে তো নিরাপত্তার প্রশ্নে একযোগে একমত হয়ে কাজ করতে হবে। এটাই তো নিয়ম, এটাই তো হওয়া উচিত। এই পাঠানখালীর কথাই ধরুন, ওখানে তো বাংলার পুলিশের কাজকে কুর্নিশ জানাতেই হচ্ছে। গোসাবার পাঠানখালীতে কিছুদিন আগে ওই ভুয়ো শংসাপত্র কাণ্ডের হদিশ মিলেছিল, সার্টিফিকেট তৈরি হচ্ছিল জাল। গৌতম নামে পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীকে জেলা পুলিশ ধরেছিল, তারপর তদন্তে যোগ দিয়েছে কলকাতা পুলিশ। কারণটা কি? কারণ ভুয়ো শংসাপত্র, ওই ভুয়ো বার্থ সার্টিফিকেটের কেসটা একটা বিরাট নেটওয়ার্ক। তদন্তে এক কোয়াক ডাক্তারের নাম পাওয়া গেছিল, রহমতুল্লাহ। স্থানীয় সব স্বাস্থ্যকেন্দ্র, সমস্ত হাসপাতালে এসে যোগাযোগ রাখত, কোথায় কবে কে জন্ম নিচ্ছে নিয়মেই সে তার ডাটাবেস তৈরি করে ফেলত। ধরুন কোনো হাসপাতালে একটা শিশু জন্মালো, সঙ্গে সঙ্গে সেই সদ্যজাতর তথ্য চলে যেত ওই পঞ্চায়েতের অস্থায়ী ঠিকাকর্মীর কাছে, আর সেই তথ্য দিয়ে বেসরকারি নার্সিংহোমের প্যাডে বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যেত। জন্মের তারিখ, দিন, সময় এবং হাসপাতাল সব সত্যি, কিন্তু নাম আর বার্থ সার্টিফিকেটটাই জাল। এই রহমতুল্লাহরও নাকি নার্সিংহোম রয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। আর শুধুই কি এই গৌতম বা রহমতুল্লাহ? নেটওয়ার্কের যা বহর, তাতে তো আরও বহু রাঘব বোয়ালেতে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এবার এই গোটা নেটওয়ার্কটাকে কে ট্র্যাক করলো, কে ধরলো? আমাদের বাংলার পুলিশই তো ধরলো। এটা যেরকম স্বস্তির, এটা যেরকম আশ্বস্ত করে যে এরা তো পারেন, তার মানে এরা পারবেন এই আশা, কিন্তু আতঙ্কটাও তো রয়েছে। এই ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে কত শিশুর অনুপ্রবেশ হয়ে যাচ্ছে ভারতে, বুঝতে পারছেন? আমরা তো শুধু বড়দের কথা ভাবছি, বাচ্চাদের কথাটা ভাবি একটু। এখন আজকের দিনে যে বাচ্চার সার্টিফিকেটটা তৈরি হচ্ছে, ফেক সার্টিফিকেট, সেটা তো কোনো বুড়োর জন্য তৈরি হচ্ছে না, সেটা তো বাচ্চার জন্য তৈরি হচ্ছে। তার মানে বড়দের মতো শিশুদেরও নাম ধাম পাল্টে এপারে নথি তৈরি করে এ পাশে নিয়ে চলে আসা হচ্ছে। শুধু গোসাবার এই একটা পঞ্চায়েতেই তো এখন পর্যন্ত ৩৫০০ ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে খবর। ভাবতে পারছেন? একটা পঞ্চায়েতেই যদি ৩৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়, তাহলে চারপাশে কত কত বাচ্চা ওপার থেকে এপারে চলে এসছে। এ তো খোঁজাটা ওই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো হয়ে যাবে। ছুঁচ হলেও খোঁজ তো পাওয়া যায়, কিন্তু এটা তো খুঁজে পাওয়াটা দুষ্কর। আর শুধু তো বাংলাদেশিদের জন্য বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তার সঙ্গে ফেক পাসপোর্ট সেটাও তো দেওয়া হচ্ছে। ছোট বড় মাঝারি সব বয়সের লোকের জন্য সব ব্যবস্থা আছে, অনুপ্রবেশটা করলেই হলো। আজাদকে ধরায় জানা গেছে যে তার সঙ্গে পাকিস্তান যোগ রয়েছে। ইডি ধরেছিল আজাদ মল্লিককে, কিন্তু উত্তর ২৪ পরগনায় আজাদের সঙ্গে কার কার কানেকশন ছিল সেটা খতিয়ে দেখছে বাংলার পুলিশ। এবং তাতেই তো একের পর এক খুল্লা বিষয় আমাদের সামনে চলে আসছে, এবং যত আসছে তত বোঝা যাচ্ছে যেটা আরও তলিয়ে দেখা দরকার। এর রুট অনেক গভীরে। এই যৌথ তল্লাশিটাই যে দরকারি, এটাই যে প্রয়োজন, সেটাও তো আমরা বুঝতে পারছি।
ভুয়ো পাসপোর্ট তৈরির কারিগর আজাদের কিছু চ্যাটের হদিশ মিলেছে, পাকিস্তানিদের সাথে তার মেসেজ চালাচালি, সেগুলো উদ্ধার হয়েছে। কি জানা গেছে জানেন? দুবাই যাওয়ার জন্য রেডি হচ্ছিল সে। আই লাভ পাকিস্তান, আই মিস পাকিস্তান লেখা মেসেজ উদ্ধার হয়েছে সব। দেখুন, এরপরেও আজাদ নতুন করে দাবি করছে যে বাংলাদেশের ফেনীতেই নাকি তার আসল বাড়ি। একটা কথারও ঠিক উত্তর দিচ্ছে না, প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই তদন্তকারীদের। কারা এটা করে জানেন? গুপ্তচররা। আজাদের প্রত্যেকটা কাজ কারবার এটা বিশ্বাসটা দৃঢ় করছে যে সে একজন ট্রেন্ড গুপ্তচর। আজাদের এই কারবার দেশের নিরাপত্তার জন্য কতটা ভয়াবহ বিপদের একটা জায়গা তৈরি করে দিচ্ছে ভাবতে পারছেন? এই বিপদটা আজ করেই তো কেন্দ্র আর রাজ্য একযোগে কাজ করছে, কিন্তু রাজনীতি ওটা কাঁধে কাঁধ মিলিয়ে দিলে রাজনীতিরই তো ক্রাইসিস হবে। তাই ওটার গতিতেই চলছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।